আমি চাচ্ছিলাম যে আমার দেশের ছেলে মেয়েদেরই আমি ডেভেলপ করি। ল্যাব কিন্তু একটা বড় একটা রোল প্লে করে, যেইটার মাধ্যমেই 80% অফ দ্য ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপেন্ড করে। আমি যখন থিসিস পার্টে ছিলাম, আমার পেশেন্ট ওকে ওজিটিটি করে তারপর আমি কালেকশন করব। 2 ঘন্টা পর ব্লাড দিতে আসলো। আমি কি ব্যাপার, আপনার তো 75 গ্রাম গ্লুকোজ খাওয়া হয় নাই। তো বললো যে না, এটা আমি আমার নাতির জন্য রেখে দিয়েছি। পেশেন্ট কিন্তু যথেষ্ট ওয়েল অ্যাওয়ার অফ দি গুগল মধ্যে কী কী পাওয়া যায়, তো কাজে তারা কী করবে, তথ্যগুলো গুগল থেকে নিয়ে নেবে যে আমি এই টেস্ট করছি, আমার নর্মাল ভ্যালুই হওয়ার কথা, আমি যদি খারাপ হই এরকম হওয়ার কথা, ওইটার সাথে আপনার ল্যাবরেটরি রিপোর্ট মিলাবে। তা পেশেন্টরা ভয় পায় যে আমার ফ্লেবোটমিস্ট কেমন আচরণ করছে বা ফ্লেবোটমিস্ট আমাকে কতটা কম ব্যথা দিচ্ছে। রাইট। আমাদের পদ্ধতিটা এখন অনেক ইজি হয়ে গেছে, বাট অনেক ফাস্ট হয়েছে। আর শুধু মেশিন কখনোই একা কাজ করতে পারে না যদি ওর পেছনে ট্রেন পিপল না থাকে। কাজে ট্রেনিং ইজ এ মাস্ট, থাকতেই হবে। তো কম্পিউটার যখন থেকে আসছে তখন থেকেই বোধহয় মানুষ ভেবেছে যে মানুষ অচল হয়ে যাবে। না, মানুষের কাজ লাগবেই। না, একটা রোগীকে যদি বলি যে ভাই আপনি তো মরেই গেছেন, আপনার যে অবস্থা রিপোর্টটা পেলাম, এটা তো আপনার খুব খারাপ অবস্থা, ওই রোগী তো তখনই মারা যাবে আসলে, না মারা গেলেও। ফ্রন্টে হচ্ছে যে কনসালটেন্ট রুগী দেখছে বা যে সার্জন সার্জারি করছে, উনি হচ্ছেন ফ্রন্টে, কিন্তু আমরা যেহেতু ব্যাকে আমাদের এই লোকগুলোকে কিন্তু রেকগনাইজ করতে হবে, তাদেরকে মাঝে মাঝে পুরস্কৃত করতে হবে। ল্যাবরেটরির বাইরে যখন একজন মানুষ একটা রিপোর্টের জন্য অপেক্ষা করেন, তখন তার কেমন লাগে তা আমরা খুব ভালো করেই জানি এবং বুঝি। আমরা যারা ল্যাবে রিপোর্ট তৈরির পেছনে কাজ করছি, হয়তো ভাবতে পারেন আমাদের কাছে একটা ল্যাব রিপোর্ট হয়তো কেবলই একটি কাগজ, কিছু সংখ্যা বা কিছু বায়োলজিক্যাল প্যারামিটার। কিন্তু আমরা আসলে জানি এবং বুঝি একজন রোগীর কাছে সেটি তার পুরো পৃথিবী। ওই একটি কাগজের ভেতর লুকিয়ে থাকে একটি বাচ্চার কান্নার পেছনের কারণ, সন্তানের সুস্থতার জন্য অপেক্ষারত একজন মায়ের বুক ভরা আশা, কিংবা আশঙ্কায় থাকা একজন বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পেছনের আকুতি। আমি ডক্টর তাজনুবা আনোয়ার, কনসালটেন্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, আর একসাথে আরও কাজ করছি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, পপুলার মেডিকেল কলেজ। তাই স্যাম্পল কালেকশন থেকে শুরু করে নির্ভুল রিপোর্ট তৈরির প্রতিটি ধাপের পেছনে যে একাগ্রতা থাকে তা আমি খুব ভালো করেই জানি এবং কাছ থেকে দেখি। প্রতিদিন হাজার হাজার স্যাম্পল যখন আমাদের টেস্ট টিউবে ঘোরে, তখন আসলে মানুষের জীবন, তাদের উৎকণ্ঠা, তাদের স্বপ্নগুলোই আমাদের হাতের মুঠোয় ঘোরে। তাই আমরা শুধু রক্তের পরীক্ষা করি না, আমরা জড়িয়ে থাকি মানুষের আবেগের সাথে। একজন রোগীর চিকিৎসার অনেকাংশে সিদ্ধান্ত নির্ভর করে ল্যাবরেটরি রিপোর্টের উপর। ল্যাবের কাজটা শুরু হয় বিলিং কাউন্টারে সেই ডাটা এন্ট্রি থেকে। এরপর স্যাম্পল কালেকশন হয়, স্যাম্পল অপারেটর, টেকনিশিয়ান থাকে, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্যাথোলজিস্ট, কোয়ালিটি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে রিপোর্ট ডেলিভারিতে গিয়ে শেষ হয়। এই পুরো প্রক্রিয়াটিতে নিয়োজিত প্রতিটি মানুষের নিরলস সেবা এবং একাগ্রতার মাধ্যমে নিশ্চিত হয় একটি সঠিক রিপোর্ট। এই মানুষগুলো কাজ করে চলেছে মূলত পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকা ল্যাবরেটরি সেবায় নিয়োজিত সকল কাজকে যথোপযুক্ত স্বীকৃতি ও সম্মান দেওয়ার উদ্দেশ্যে 2022 সাল থেকে আইএফসিসির উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হচ্ছে গ্লোবাল মেড ল্যাব উইক। এই উদ্যোগের সাথে একসাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেডের উদ্যোগে বাংলাদেশে মেড ল্যাব উইক সর্বপ্রথম পালিত হয় 2024 সালে। এবারও টানা তৃতীয়বারের মতো এই সপ্তাহটি উদযাপন করছে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন। এবার ডে অ্যাট দ্য ল্যাব, গ্লোবাল ম্যাড ল্যাব উইক এবারের বিষয়। 2026 উপলক্ষে বিশেষ আয়োজন মেড ল্যাব রাউন্ড টেবল 2026 বিহাইন্ড দ্য ল্যাব কোড। আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের লক্ষ্য চিকিৎসা ব্যবস্থার আড়ালে থাকা সেই মানুষগুলোকে সম্মান জানানো, যাদের অক্লান্ত পরিশ্রমে রোগ নির্ণয় সম্ভব হয়। আজকে আমরা শুধু ল্যাব টেস্ট বা আধুনিক মেশিন নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো রোগীর স্যাম্পল সংগ্রহ থেকে শুরু করে রিপোর্ট পৌঁছানো পর্যন্ত পুরো ল্যাব সাইকেলকে এবং এর সাথে জড়িত প্রতিটি মানুষের অবদান নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অফ ল্যাবরেটরি অপারেশনস, স্কয়ার হসপিটাল লিমিটেড। আমার সাথে আছেন মেজর জেনারেল
প্রাক্তন কমান্ড্যান্ট AFIP মেজর জেনারেল ডক্টর দেবাশিস সাহা, প্রেসিডেন্ট BSMB, কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ল্যাবরেটরি মেডিসিন এভারকেয়ার হসপিটাল, এবং আমার সাথে আছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, ল্যাবরেটরি ডিরেক্টর প্রাভা হেলথ। স্যার, আপনার সাথে প্রথমেই কথা বলতে চাই। আনোয়ার স্যার, আপনার ল্যাব ক্যারিয়ার 45 ইয়ার্সের। এই দীর্ঘ ক্যারিয়ারে আপনি ল্যাবকে খুব কাছ থেকে দেখেছেন। তো আমাদের এই ল্যাব সাইকেলে আমরা শুরু করি স্যাম্পল কালেকশন থেকে রিপোর্ট ডেলিভারি পর্যন্ত। তো এই যে পুরো স্টোরিটা আপনি কি আমাদেরকে একবার বলবেন নাকি? থ্যাংক ইউ। আমি যখন থেকে ল্যাবে আসছি বা কাজ শুরু করেছি তখন কিন্তু বাংলাদেশে এইসব প্রাইভেট হসপিটাল ল্যাব কিছু ছিল না। টোটালি এটা ICDW থেকে শুরু করছে, এবং এটা অনেক ব্যাকগ্রাউন্ড আছে কীভাবে শুরু করেছিলাম। যাই হোক, এনিওয়ে এটা লম্বা সময়, অনেক পরিশ্রম হয়েছে ডেফিনেটলি, এবং সেই পরিশ্রমটা আমি মনে করি যে সাকসিডেডে স্টোরিতে শেষ হয়েছে। আপনি যেটা বললেন যে লাইফ সাইকেলের কথা, এটা তো একদম আপনার ডেফিনেশনই আছে শুরু থেকেই। মানে একটা পেশেন্ট যখন স্যাম্পল কালেকশন বা দিতে আসে, ওখান থেকে তার শুরুটা হয় আপ টু তার রিপোর্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত। এই যে বলতে মনে হলো খুব ছোটো, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো কাজ আছে, অনেক লোক ইনভলভ আছে, বিভিন্ন লেভেলের ডেজিগনেশন আছে, কাজেই প্রত্যেকের কি কন্ট্রিবিউশন আছে। তবে হ্যাঁ, সেই কন্ট্রিবিউশনটা লেভেল অনুসারে ব্যারি এইটা। তো সুতরাং এই প্রত্যেককেই কেটে দিতে হবে। আপনি যে স্যাম্পল কালেকশন করতেছে যে ফ্লেবোটোমিস্ট, তারও যেমন বাদ দিতে পারবেন না, যে ফাইনাল রিপোর্ট ডেলিভারির জন্য রেডি করতেছে তাকেও বাদ দিতে পারবেন না, ইন বিটুইন যারা আছে টেকনিশিয়ান তাকেও বাদ দিতে পারবেন না। তো কাজে প্রত্যেককে তাদেরকে তার লেভেল অনুসারে সম্মানটা দিতে হবে। এটা একদম ইজ এ মাস্ট। তাহলে পরে দেখবেন যে লেবের কাজগুলি স্মুথ হয়েছে। এখন যদি আমি কাউকে যদি দাম না দিই, খালি আমি নিজে করতে চাই, তাহলে তো হবে না। আমি একা করতেও পারবো না, অন্য করতেও পারবো না। তো সুতরাং প্রত্যেককে ভ্যালু দিতে হবে তাদের কাজের জন্য, সেটাই হলো মেইন বিষয়। আর যদি স্পেস মানে ডেজিগনেশন ওয়াইজ বা লেভেল ওয়াইজ যদি আপনি কথা বলতে চান, তাহলে তো অনেক কথা। এ স্যাম্পল কালেকশন করতেছে, তার দায়িত্ব কী, কীভাবে সে কালেকশন করবে, ওখান থেকে স্যাম্পলগুলো কীভাবে ডেলিভারি হচ্ছে ল্যাবে, সেটা একটা ব্যাপার। তারপরে ওখানে ল্যাবে যাওয়ার পরেই তো মেশিনের মধ্যে যায় না। আগে যখন আমরা তখন মেশিন এইসব অ্যানালাইজার ছিল না, তখন ম্যানুয়ালি করতে হইতো। তখন যে স্টেপটা ছিল সেটা আরও বেশি সময় লাগতো, কিন্তু এখন তো সেটা নেই। এখন স্ট্যান্ডার্ড অ্যালুন মেশিন আছে, অটোমেটেড মেশিন আছে, যে যেভাবে অ্যাফোর্ড করতে পারে সে। এবং এইগুলো বেশি থাকলেই যে সব ঠিক হবে তা না। এগুলো রান করার জন্য অনেকগুলো প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর ফলো করে আপনাকে আগাতে হবে। ফাইনালি আপনি যখন একটা রিপোর্ট সাকসেসফুলি দেবেন, সেটাও পেশেন্টের কন্ডিশন অনুসারে ঠিক আছে কিনা, এইটা হলো বড় জিনিস, যেটাকে আমরা ফাইনাল করতেছি কোয়ালিটি, তাই না? এই কোয়ালিটি যদি ঠিক না থাকে, তাহলে তাতেই তার এই এত লম্বা প্রসিডিউর কোনো লাভ হলো না। তো সেই জিনিসটা, এই প্রসিডিউর, কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর আবার অনেকগুলো জিনিস আছে, কাজে সবগুলো একসাথে বলতে গেলে কিন্তু লম্বা অনেক। তো সুতরাং আমি মনে করি যে আপনার শুরু থেকে রিপোর্ট ডেলিভারি পর্যন্ত এই সাইকেলটার মধ্যে যে যারা কর্মরত, কেউ সামনে আছে, কেউ পিছনে আছে, কিন্তু প্রত্যেকেরই ভ্যালু আছে, কেউ ভ্যালু ছাড়া না, তাদেরকে দাম দিতে হবে। স্যার, আমি আরেকটু অ্যাড করতে চাই, আমি আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। আগে আমাদের ল্যাবরেটরি ম্যানেজমেন্ট কেমন ছিল, বা এখন আমরা কোথায় দাঁড়িয়ে, আর ভবিষ্যতে এই ল্যাবরেটরি ম্যানেজমেন্টটা আমরা কীরকম দেখতে চাই? আমার এক্সপিরিয়েন্স থেকে আগে তো একমাত্র গভর্নমেন্টের ল্যাবরেটরি ছাড়া কোনো ল্যাবই ছিল না, কাজেই সেই ম্যানেজমেন্ট আপনি পাবেন কেমনে, যে আপনি সেই এক্সপিরিয়েন্সটা পাবেন কোথার থেকে, তাই না? তো সুতরাং সেই এক্সপিরিয়েন্স পাইতে হলে যারা ওই সময় ছিল তাদের হয়তো কেউ হয়তো আছে জীবিত, কেউ হয়তো নাই, তাই না? তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো মন্দ দুটো দিকেই নিয়েই আছে। এই ম্যানেজমেন্ট করতে গিয়ে ধরেন আমার পার্সোনালটা বলি, যে ICDW-তে আমি যখন ল্যাবটা শুরু করি, করতে গিয়ে আমার যে বস ছিল আমার করতে দেবে না, ল্যাবই করতে দেবে না, বলে এটা রিসার্চ ইনস্টিটিউট, তুমি ডায়াগনস্টিক কেন পাবো, বুঝছো তো? এটা করতেই দেবে না। পরে এটা নিয়ে তো হিউজ হলো, ডাইরেক্টর পর্যন্ত কমপ্লেন হলো, তো এটা শেষ পর্যন্ত আমাদের অনেক সিনিয়র প্রফেসর তখন কনসালটেন্সি করতো ওখানে। যেমন দু একটা এক্সাম্পল বলি, আমাদের MR খান সাহেব, MQK তালুকদার, প্রফেসর নজরুল ইসলাম, এরা কনসালটেন্সি কেন করতো?
আইসিডিপিতে সব ডাক্তার ছিল, তাদের ট্রেন করা ফর দি এফসিপিএস এক্সামিনেশন। তখন তো এফসিপিএস হাতে গোনা কয়েকজনের ছিল, তো তাদেরকে ট্রেন করার জন্য ওনার কনসালটেন্সি। তো এই কমপ্লেনটা যখন ডাইরেক্টরের কাছে যায়, তখন ডাইরেক্টর সাহেব ওনাদের সাথে শেয়ার করে যে এরকম একটা প্রপোজাল আছে ল্যাব খোলার জন্য, বাইরে সাপোর্ট দেওয়ার জন্য, আপনারা কী বলেন? তো ওনারা সবাই সাপোর্ট করছে, ওনারা সবাই সাপোর্ট করেছেন যে হ্যাঁ না ঠিক আছে। ওর মধ্যে ইভেন আমাদের ইমান চৌধুরী সাহেব ছিলেন, উনিও ছিলেন। তো ওনাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল ওইভাবে। তো কাজে ওনাদের যে সাপোর্টটা এই ল্যাব করার জন্য, এটা মানে অকল্পনীয়। ওনারা ওইভাবে সাপোর্ট দেবে এটা আমি ভাবি নাই যে 100% সাপোর্ট আমার ফেভার আসবে। আর আমার অপোনেন্ট ছিল লস লিলেন, বুঝছেন কথাটা? উনি ছিল আমার ডিভিশন ডাইরেক্টর। কিন্তু আলটিমেটলি আই সাকসিডেড। সেই ম্যানেজমেন্ট করতে গিয়ে যে প্রবলেমটা হয়েছে, উনি যেহেতু প্রথম রাজি হয়নি, আমার $50,000 দিচ্ছে যে ঠিক আছে কী কী ইকুইপমেন্ট টুকটাক লাগবে এগুলো নাও। তখন তো এই সব অ্যানালাইজার টাইজার কিছু নাই ছিল, আমরা কাজ করতাম স্পেকট্রোফটোমিটার দিয়ে, বুঝছেন? তো তারপরে কোনো রিকুয়েশন দিলে উনি কী করতেন, রিকুয়েশনটা ওনার টেবিলে চাপা দিয়ে রেখে দিতেন। তারপরে এইরকম 10-12 দিন যাওয়ার পরে আমাকে এক্সিকিউটিভ ডিরেক্টর ওই লাঞ্চ টাইমে দেখা হয়েছে, ইন বিটুইন। উনি ওই বিল্ডিং, আমি এই বিল্ডিং, মাঝখানে দেখা হয়েছে। তা আমার বলছে হোয়াট ইজ দ্য প্রোগ্রেস? তো আমি বলছি তুমি তো প্রোগ্রেস জিজ্ঞেস করছো, আমি তো ডাউন আউট প্রোগ্রেস আসছি। কেন? যে এইরকম ওনার কথা বললাম যে আমার বসগুলো সব আটকে রিকুয়েশন দিয়ে রেখেছি, 7-8টা রিকুয়েশন এখন মধ্যে সারেনি। তো উনি খুব রাগ হয়ে গেল, তো তাই নাকি? হ্যাঁ, বলছে আচ্ছা ঠিক আছে, লেট মি কাম ব্যাক ফ্রম লাঞ্চ। উনি লাঞ্চ থেকে আসলেন, লাঞ্চ থেকে এসে আমাকে কল দিল। তারপরে কল দিয়ে ওনার ডিভিশন অফিসে সেটাও কল দিই যে ওনার যে ম্যানেজারের সাথে বলছে এই আনোয়ারের যতগুলো রিকুয়েশন আছে সবগুলো বের করে নিয়ে আসো। তারপরে খুঁজে খুঁজে 7-8টা রিকুয়েশন নাকি ওনাদের রিয়াজেন্টার আছে, ছোটোখাটো ইকুইপমেন্ট আছে। তো তারপরে নিয়ে আসা হলো, উনি সরাসরি নিজে সই করলো ওখানে। অ্যাবাভ মাই যে ডিভিশন ডাইরেক্টর, তার পরিবর্তে উনি নিজে এক্সিকিউটিভ ডিরেক্টর সই করে দিয়ে সাথে সাথে উনি এগুলো প্রকিউরমেন্টে পাঠিয়েছে যে রাইট নাও এগুলোকে প্রসেস করতে হবে। তো এই যে বাধাগ্রস্ত অবস্থায় কাজ করছি, এটা তো অসম্ভব। ফাইট করছি নি, সে পারলে একসময় আমার চাকরি খেয়ে গেলেন, অসুবিধা নেই, তুমি আমার নাম 1 নম্বরে দিয়ে দাও, আমি অসুবিধা নেই, কিন্তু আমি করতে চাই এটা। আলটিমেটলি সাকসিডেড। তো এই যে বাধাগুলো এগুলো আসছে, আপনি এখন মনে করেন বিভিন্ন প্রাইভেট যেগুলো হচ্ছে, যারা ম্যানেজমেন্ট আছে তাদেরও নাকি কোনো না কোনো হিস্ট্রি আছে, বাধাগ্রস্ত হয়েছে কোনো কোনো কাছে, মনে হয়তো একটা কিছু করতে চান, ম্যানেজমেন্ট বাধা দিচ্ছে, বুঝছেন কথাটা? অ্যান্ড যেসব প্রাইভেট ল্যাব এখানে মোস্ট অফ দিস কমার্শিয়াল থিং। সুতরাং কমার্শিয়াল ইস্যুটা তারা বড় করে দেখে, বরঞ্চ মানে পেশেন্ট হেল্প কতটা হবে বা হবে সেটার চাইতে কিন্তু বড় করে দেখে তার প্রফিটটা কী হবে না হবে, বুঝছেন কথাটা? তাহলে আপনাকে এখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, আপনি কোনো কিছু করতে হলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। হ্যাঁ, তবে আপনি যদি কনভিন্স করতে পারেন যে এটা খুব ইম্পর্ট্যান্ট, এই কাজে লাগবে, এই কাজে ইত্যাদি, তাহলে পরে তো অনেক ম্যানেজমেন্ট কিন্তু আছে যে তারা উল্লুভে নেবে, বুঝলেন? ঠিক আছে, এটা অনেক, এটা আমি ওর সাথে শেয়ার করছিলাম একটু আগেও। এই হয়েছে তাই এখানেও। এখানে আমি যখন স্কোয়ারে এসছি তখন ওরা এলআইএস আপগ্রেড করছিল, ডেভেলপ করছিল। তো এর আগে তো আমি আইসিডিতে নিজেরা এলআইএস তৈরি করে আসছি। ইঞ্জিনিয়ারিংয়ের ফ্রেশ গ্র্যাজুয়েট পোলাপানগুলোকে রিক্রুট করে আমি সেগুলো করেছি। আর অন্যান্য জিনিস মনে করেন আইটি সফটওয়্যার ও এই সাইডের সফটওয়্যার ও সব বাইরে যেয়ে নিয়ে আসছে এবং $1,000 খরচ করে। আর আমি কী করছি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 5-6টা ফ্রেশ গ্র্যাজুয়েট রিক্রুট করছি যারা আইটি গ্র্যাজুয়েট। তাদেরকে আগে একটা টেস্ট দিয়েছি, মানে ভার্বাল টেস্ট, যে কী করবে না করবে। আবার দিয়ে একটা কাজও দিয়েছি, তুমি এই মেশিন দিলাম তোমাকে, তুমি আমি এই জিনিস চাই, এইটা তোমাকে বের করতে হবে। তারা করে দেখিয়েছে। যখন করে দেখিয়েছে তখন আমি দেখছি যে তাহলে তো আমি এদেরকেই কাজে লাগাতে পারি। তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমি এই কাজ দেবো, এই কতদিনের মধ্যে আমাকে দিতে হবে। তো 4-5 জন ছেলেকে একসাথে রিক্রুট করলাম। আলটিমেটলি দে সাকসিডেড থিংস। অনেক সময় লাগছে যদিও, কিন্তু দে সাকসিডেড। আমি চাচ্ছিলাম যে আমার দেশের ছেলে মেয়েদের আমি ডেভেলপ করি। এই যে ল্যাবে যেসব লোক রিক্রুট করছে, ট্রেন করছি, বাইরে কয়জন পাঠিয়েছি, আমি তো সব নিজে ট্রেন করেছি ভিতরে, ওই ধরে জানি আমি ভিতরে ট্রেন করছি। এখনও স্টিল আমি যেটা করি, ল্যাবে যারা কাজ করে, ওই ল্যাব টেকনিশিয়ান হোক আর সায়েন্টিস্ট হোক, এদের পরীক্ষা দিতে হচ্ছে 3 মাস 4 মাস পর। আচ্ছা আচ্ছা, বুঝছেন কতটা? কোর্স করে পরীক্ষা নিই,
পরীক্ষা নিয়ে তাদের 80% মার্কস না পেলে ওই টাইমে সে সাকসিডেড না। এটা তো মনে হয় স্যার আমাদের অ্যাক্রিডিটেশনের জন্য না অ্যাকিউজিশনের জন্য দিস ইজ পার্ট অফ হ্যাঁ, এটা পার্ট অফ অ্যাক্রেডিটেশন। অ্যাকিউজিশন আপনি পরে যাবেন, আপনার ইচ্ছা, আপনাকে এটা তো ম্যান্ডেটরি না। প্রথমে আমার কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ, কথা হলো যে আপনি অ্যাকাডেমিক করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা বা ম্যানেজমেন্টের ইচ্ছা, স্ট্যান্ডার্ড কিন্তু প্রটোকলের মধ্যে স্ট্যান্ডার্ড প্রসেস এন্ড পলিসি আপনাকে এটাকে করতে হবে, বুঝছো কথাটা? এগুলো এই যে যেটা বললাম এগুলো অনেক কিছুই হচ্ছে ওই অ্যাক্রেডিটেশনের মধ্যেই আছে আবার, জি স্যার। বুঝছো কথাটা? অ্যাক্রেডিটেশন প্রসেস খুব বেশি দিন হয় শুরু হয়েছে, তত না 2006 সাল বা 7 সাল থেকে এরকম আইএসওর শুরু হয়েছে। আইএসওর যেটা শুরু 15189 শুরু হয়েছে 2007 সালে। দিস দ্য ফার্স্ট ওয়ান। এভরি 5 ইয়ার্সে এটা কিন্তু রিভিউ হয়। রিভিউ এখন চলতেছে বোধহয় 2022 চলতেছে, বুঝছে কথা? তো এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো কেউ মনে করে যে এটা শুধু অনলি ফর অ্যাক্রিডিটেশন। নো, দিস ইজ নট অনলি ফর অ্যাক্রিডিটেশন, দিস ইজ ফর দ্য ওভারঅল কোয়ালিটি অফ দ্য ল্যাবরেটরি। এটা মনে রাখতে হবে। তো স্যারের সাথে আমি একটা জিনিস যোগ করতে চাচ্ছি, যে জিনিসটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দরকার। আমরা যারা ল্যাবরেটরি প্রফেশনে আছি এবং যারা ম্যানেজেরিয়াল রোলে থাকি কিংবা ম্যানেজমেন্ট রোলে থাকি, এখানে সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টকে বোঝানো যে কোয়ালিটি স্ট্যাবলিশ করতে হলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো যেন তেন ল্যাবে যেভাবে চলে সেইভাবে না। এইটা বোঝানোটা আমার মনে হয় যে আমরা ল্যাবরেটরি প্রফেশনের এই লোকদের এই কনভিন্স করার ক্যাপাসিটিটা আমাদেরকে গ্রো করতে হবে। কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বাধ্য হয়ে ম্যানেজমেন্টের কথা শুনছি। স্যার যেটা বললেন যে আমাদেরকে লাভ করতে হবে, আগে প্রফিট করতে হবে। হ্যাঁ, তো সার্ভিসটা আমরা কোনো রকমভাবে দিয়ে যদি প্রফিটটা আনতে পারি এনাফ, কিন্তু আমাদের অ্যাজ এ ল্যাব প্রফেশনাল হিসেবে আমাদের টার্গেট থাকবে আমরা যেন কোয়ালিটি রিপোর্ট দিয়ে যেন আমরা যাতে আমাদের Laboratory ল্যাবের establish কোয়ালিটিটা করতে পারি। এনশিওর করি প্রথমেই। এটা বোঝানোর ক্যাপাসিটি আমাদেরকে গ্রো করতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ আপনার এই অবদানের জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়ে। থ্যাংক ইউ। ম্যানুয়াল রেজিস্টার থেকে সফটওয়্যার। স্যার আমি দেবাশিস স্যার আপনার কাছ থেকে জানতে চাই, আগে আমাদের কোয়ালিটি কন্ট্রোল ছিল হাতে কলমে, এখন সেটা রিয়েল টাইম ড্যাশবোর্ডে। এটা আমাদের অ্যাক্রিডিটেশন বা পেশেন্ট সেফটিতে কিভাবে কাজ করছে? ধন্যবাদ তাসনুভা। বা খুবই ভালো লাগছে যে এই গ্লোবাল ল্যাব উইক এইটা আমাদের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশনস তারা একটা ফোকাস করেছে এবং এটা একটা ভালো একটা জিনিস তৈরি হচ্ছে যে ল্যাব সম্বন্ধে আসলে পেশেন্ট বলি আর বাইরের মানে মালিক পক্ষ বলি, ল্যাবের ব্যাপারে যেটা আমরা এই আনোয়ার স্যারের কাছেও শুনলাম যে ল্যাবের ব্যাপারে সবাই উদাসীন, আর পেশেন্ট তো সরাসরি তার ট্রিটিং ডক্টরকে দেখে কিন্তু ল্যাবকে দেখে না। কিন্তু ল্যাব কিন্তু একটা বড় একটা রোল প্লে করে যেইটার মাধ্যমেই মানে 80% অফ দ্য ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপেন্ড করে। হয়তো 20% ক্লিনিক্যাল অ্যাকুমেন্ট থেকে হয়, বাট মোর দ্যান 80% চলে আসে। তো সেই ল্যাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই ল্যাবের গুরুত্বটা বোঝানোর জন্যে আমাদের এই আজকের যে আয়োজন এটাও খুব একটা ভালো রোল প্লে করবে বলে আমি মনে করি। তা এখন সরাসরি আপনার প্রশ্নে আসি যে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট নিয়ে যে কথাটা স্যার অনেকটা হিস্ট্রিটা বললেন ল্যাবরেটরি ম্যানেজমেন্টের, বাট একটা জিনিস সুবিধা হয়েছে যে এখন শুধু কোয়ালিটি কন্ট্রোল না, অ্যাজ এ হোল ল্যাবরেটরি ম্যানেজমেন্টটাই আমাদের কিন্তু এই ডিজিটাল যুগে এসে অনেকটা সহজ হয়েছে। অর্থাৎ আগে যেই জিনিসটা আমার একটা রিয়েজেন্ট ইনডেন্ট করতে হতো, যে ইনডেন্টটা আমি করতাম ম্যানুয়াল খাতায়, আরেকজন ওটা সুপারভাইজ করতো, আরেকজন ওটা অ্যাপ্রুভাল দিত, তারপরে ওটা নিয়ে আসা হতো, তারপরে স্টক টেকিংগুলোতে ঠিকমতো ম্যানেজ হতো না, দেখা যেত যে এক্সপায়ারি হয়ে যাচ্ছে রিয়েজেন্টস, কারণ ম্যানুয়ালি চেক করে সব কিছু পারা যেত না। কিন্তু এখন এই ডিজিটাল যুগে এসে আমাদের টোটাল ল্যাবরেটরি ম্যানেজমেন্টটা কিন্তু চলে এসেছে এই ডিজিটাল সিস্টেমে, এবং এই ডিজিটাল সিস্টেমটা অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কোয়ালিটি কন্ট্রোল যেটা আমরা মেনটেন করছি সেখানেও চলে এসেছে। এখন এইগুলোর জন্য আমাদের আসলে কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইন্স আছে, কিছু স্ট্যান্ডার্ড প্রসিজিওরস অ্যান্ড গাইডলাইন্স আছে। যেমন আমরা যদি বলি যে CLSI যেটা ক্লিনিক্যাল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, বা WHO কিছু গাইডলাইন আছে। সো এই গাইডলাইনগুলো কিন্তু আমরা ফলো করি। আর একটু আগে অ্যাক্রিডিটেশনের কথাটাও এসেছে। অ্যাক্রিডিটেশন জিনিসটা যেমন আমরা যদি আমরা বাংলাদেশে ISOর কথা বলি,
অ্যাক্রিডিটেশনটা হচ্ছে আসলে একটা অথরিটেটিভ বডি, যে বডিটা কাউকে সার্টিফাই করে যে হিজ অর দ্যাট ল্যাবরেটরিজ পারফরমেন্স সেটা এক নম্বর হচ্ছে অ্যাকুরেট, রিলায়েবল এবং যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটা মেনটেন হচ্ছে। এর এইগুলোর মাধ্যমে আলটিমেটলি উই আর গিভিং পেশেন্ট সেফটি। পেশেন্টকে কিন্তু আমার সেফটি দিতে হবে। একটা পেশেন্ট স্যাম্পল দিচ্ছে, সেই স্যাম্পলটা দিল, রিপোর্টটা দিলাম, এটা একটা সিম্পল জিনিস মনে হচ্ছে, কিন্তু দিস রিপোর্ট এইটাই কিন্তু আলটিমেটলি পেশেন্টের সেফটিটা এনশিওর করছে, যে এই রিপোর্টটা আমি তাকে সময় মতো দিলাম কিনা, যেটাকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম হিসেবে বলি, এই রিপোর্টটা আমরা অ্যাকুরেট দিলাম কিনা এবং এই রিপোর্টটা সময় মতো জানানো হলো কিনা। অর্থাৎ সব কিছু মিলে যে টোটাল জিনিসটা, এটা কিন্তু আলটিমেটলি পেশেন্টকে দেয় সেফটি। সো এই সেফটিটা অর্জন করার জন্য আমাদেরকে করতে হয় কি, অ্যাকর্ডিং টু দ্য যেমন CLSI গাইডলাইন বা আমাদের WHO বা এছাড়াও আরও অনেক অর্গানাইজেশন আছে যাদের ল্যাবরেটরি কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা সিস্টেম আছে, সেইটাকে ফলো করে আমরা কি করি, আমাদের কোয়ালিটি কন্ট্রোলটা করি। যে কোয়ালিটি কন্ট্রোলটা আপনি বললেন একটু আগে, যেটা আগে আমাদের ছিল সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে, সেখানে আমরা হয়তো একটা নোন একটা ভ্যালুকে টেস্ট করলাম, টেস্ট করে আমরা গ্রাফে প্লট করলাম, গ্রাফে প্লট করে তার আবার SD বের করলাম, মিন অ্যান্ড SD বের করে তারপরে আমরা ঠিক করতাম যে +-1 SD বা +-2 SD এত, এর মধ্যে যদি আমার স্যাম্পলগুলো থাকে তাহলে আমি রেজাল্টটা দিতে পারবো। কিন্তু এই জিনিসগুলো অনেক কাম্বারসাম ছিল এবং হয়তো দিনে আমরা একটা দুটা করতে পারতাম, প্রতিদিন করতেও পারতাম না। এখন এই জিনিসগুলো হয়েছে কি, অটোমেশনের মাধ্যমে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করছি, এই ইনস্ট্রুমেন্টে এগুলো কিন্তু ইনবিল্ড হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কোয়ালিটি কন্ট্রোলটাকে আমরা যদি ভাগ করি, যে একটা ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল যেটা আমরা ল্যাবের মধ্যে করছি, আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু এক্সটার্নাল কোয়ালিটি কন্ট্রোল করছি, External quality control যেখানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু রেকগনাইজড কিছু বডি আছে যাদের স্যাম্পলগুলো আমরা অ্যানালাইজ করে আমরা সেখানে রিপোর্টগুলো দিচ্ছি, এবং সেখানে আমাদের পিয়ার গ্রুপ, থাউজেন্ডস অফ ল্যাবরেটরিজ আর পার্টিসিপেটিং দেয়ার। সো ওই পিয়ার গ্রুপের সাথে আমাদের পজিশনগুলো আমরা দেখছি, কারণ ওরা পিয়ার গ্রুপ থেকে একটা মিন বের করে, SD বের করে, সেখান থেকে আমাদের রেজাল্টটা বের করে। এখন এতদিন এই জিনিসগুলোও কিন্তু আমরা করতাম ম্যানুয়ালি, আমরা সেন্ড করতাম, তারপরে ওরা 1 মাস পরে আমাদেরকে রেজাল্ট পাঠাতো, আমরা দেখতাম। কিন্তু এইটা দিয়ে কিন্তু আমাদের খুব হতো না, আমরা হয়তো নিজেদেরকে বলতে পারতাম যে হ্যাঁ আমাদের রেজাল্টগুলো ভালো ছিল। বাট এখন যেটা হয়েছে, এটা রিয়েল টাইমে। রিয়েল টাইম মিনস আমরা এগুলো সব কিছু অনলাইনে আমরা রেজাল্টগুলো আপলোড করে দিচ্ছি, Upload করে দিচ্ছি। এবং অনলাইনে এটা কন্টিনিউয়াসলি একটা লাইভ, এটার একটা মিন চলতে থাকে, সেইখান থেকে আমরা কিন্তু দেখতে পারি। সো আজকে সকালে আমি যে কোয়ালিটি কন্ট্রোলটা করলাম, আমি যদি দেখতে পারি যে নো এইখানে এটা ভুল আছে, বা আমার ওয়েস্টগার্ড রুল অনুযায়ী এটা ম্যাচ করছে না, বা আমি পিয়ার গ্রুপের থেকে দূরে আছি, সো তখন কিন্তু আমরা ওটাকে ইন্টারভেনশন করতে পারি। আমরা কজ অ্যানালাইসিস করি যে কেন আমার কি QC ম্যাটেরিয়ালটা খারাপ হয়ে গেল, আমার কি টেস্টিং প্রসিজিওরে কোনো ভুল হলো, আমার কি ইনস্ট্রুমেন্টে পিপেটিংয়ে কোনো ভুল হলো। অর্থাৎ যেই যেই জায়গাগুলো আমাদের ভুলের জায়গা, সেই জায়গাগুলোকে আমরা খুঁজে বের করি, বের করে আমরা একটা কারেকশন করি। সো যে কথাটা আপনি বললেন যে আমাদের পদ্ধতিটা এখন অনেক ইজি হয়ে গেছে, বাট অনেক ভাস্ট হয়েছে, এবং এর ফলে আলটিমেটলি উই আর গিভিং কোয়ালিটি রেজাল্ট টু দ্য পেশেন্ট, দ্যাট মিন্স টু দ্য ক্লিনিশিয়ান, ফর বেটার ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। তো স্যারের সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আসলে আসলে আমাদের ব্রাভা হেলথ অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি প্রায় 6 বছর থেকে, তো সেইখানেই কিছু ব্যাপার থাকে। স্যারদের কাছে আমরা শিখেছি যে প্রতি মাসে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট কমিটি এবং অ্যানুয়াল রিভিউ কমিটির কাছে কি পারফরমেন্স ইন্ডিকেটর কতগুলো সিলেক্ট করা হয়, এবং সেই কি পারফরমেন্স ইন্ডিকেটর একটা মূল একটা জায়গা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আমি যে টাইমটা দিলাম পেশেন্টকে রিপোর্টটা দিব এই টাইমের মধ্যে, সেই জায়গায় আমি কতটুকু সাকসেসফুল হচ্ছি, কতটুকু ফেইল হচ্ছি, এটা অটোমেটিক এখন আমরা যেই সফটওয়্যারগুলো ইউজ করি, আমরা লাইভে প্রতিদিন দেখতে পাচ্ছি যে আমার আজকে
আমার Even ট্যাট আমরা অনুযায়ী screen-এও দেখতে screen-এও পাচ্ছি। দেখতে পাচ্ছি যে আমি কত পার্সেন্ট রিপোর্ট আজকে আমি ফেল করেছি। তো ফলে আমার ল্যাবরেটরির যে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আমি প্রতিদিন কিন্তু আমি এখানে ফলো আপের জন্য এই সাহায্য পাচ্ছি। আরেকটা ব্যাপার আছে, আমরা যারা এখন LIS ব্যবহার করি, দেখা যাচ্ছে যে কনসালটেন্ট এবং সায়েন্টিস্টরা যখন রিপোর্ট ছাড়েন তখন প্রিভিয়াস রিপোর্ট বা ডেল্টা রিপোর্ট ডেল্টা চেক করে চেকগুলো আমরা দিয়ে দেখতে পাচ্ছি। দিচ্ছি, কিন্তু আগে কিন্তু এটা সম্ভব ছিল না। আগে ম্যানুয়ালি এই পেশেন্ট কখনো আমার এখানে এসছে কিনা বা এই রিপোর্টটা এই টেস্ট করেছে কিনা এর কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে ছিল না। তো অটোমেটেড সিস্টেমের মধ্যে বা AI ড্রিভেন এখন সফটওয়্যারগুলোর জন্য আমরা কিন্তু এখন এই ব্যাপারগুলো খুব সহজেই কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারছি এবং এখান থেকে ভালো রেজাল্ট। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে ভাইয়া যেভাবে ডেল্টা চেকের কথা বললো, কোনো একটা পেশেন্টের আমরা যদি দেখছি যে না তার আগের কোনো হিস্ট্রি নাই আর রিপোর্টটা যদি অ্যাবনর্মাল আসছে, আমরা কিন্তু অটো ডাবল চেক করে ফেলছি। সো এটা আমি আসলে আমাদের পেশেন্টদের জানাতে চাই, আমরা যখন একটা রিপোর্ট দিচ্ছি তো সেটা আমরা আসলে ডাবল চেক করেই দিচ্ছি যদি প্রিভিয়াস হিস্ট্রি আমাদের না ডাবল চেক বলতে মোস্ট অফ দ্য টাইম আমরা করি কি আরেকটা ইনস্ট্রুমেন্ট, আরেকটা ইনস্ট্রুমেন্টে করি। হ্যাঁ, অর্থাৎ আমরা হয়তো প্রাইমারিটা করি, প্রাইমারি সেকেন্ডারি আরেকটা ইনস্ট্রুমেন্ট করলাম, সো দ্যাট করছি। যে কোনো র্যান্ডম এররের যদি কোনো সুযোগ থাকে সেটা আমরা এলিমিনেট করলাম। জি জি স্যার। সো পেশেন্টকে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই। তো আমি মাহবুব ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি তো বললেন যে আপনারা এই ISO ফলো করে পেশেন্টের করছেন, তো পেশেন্ট এক্সপিরিয়েন্সটা এই আপনার এই অপারেশনাল অ্যাক্টিভিটিতে পেশেন্ট এক্সপিরিয়েন্স কি আপনারা কিছু শেয়ার করতে পারেন কি না? আচ্ছা, আসলে খুবই একটা সুন্দর কোশ্চেন করেছেন স্যার, যে পেশেন্ট এক্সপিরিয়েন্স অ্যাকিউরেশনের একটা অংশ, কিন্তু কতগুলো রিকোয়ারমেন্ট থাকে অ্যাকিউরেশনের, তার একটা অন্যতম জায়গা হচ্ছে যে পেশেন্ট এক্সপিরিয়েন্স। তো প্রাভা হেলথে আমাদের একটা পেশেন্ট এক্সপিরিয়েন্স টিমই আছে, যারা কিনা এই প্রতিদিনের এবং প্রতি মাসে কী ধরনের প্রবলেমগুলো, কী ধরনের ফিডব্যাকগুলো আসছে সেটাকে কিভাবে রেজুলেশন করা হচ্ছে এবং কিভাবে তাদের স্যাটিসফ্যাকশান রেটটাকে অনেক বাড়ানো যায় সেইগুলো নিয়ে কাজ করছে। কিন্তু পেশেন্ট এক্সপিরিয়েন্স বলতে আমরা আসলে কি বুঝি? পেশেন্ট এক্সপিরিয়েন্স বলতে আমরা বুঝছি যে যদি কোনো একটা ল্যাবে একজন পেশেন্ট ল্যাব সার্ভিসের জন্য আসে, তখন তার যে পেশেন্ট জার্নিটা, পুরো জার্নিটা, এই জার্নির মধ্যে ও যে সেবাটা পাচ্ছে, যে ব্যবহারটা পাচ্ছে, যে পরিবেশটা পাচ্ছে, এইটা কিন্তু প্রতিফলন, যে আমি কিভাবে ওকে সেবাটা দিচ্ছি, করবো আমরা হ্যাঁ, তাদেরকে কিভাবে আমরা দিচ্ছি। এবং আমরা যদি একজন পেশেন্টের দৃষ্টিকোণ থেকে দেখি, সেটা হচ্ছে পেশেন্ট এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে তাদের মূল্যায়ন, মানে পেশেন্টের মূল্যায়ন, যে সে আমাকে কিভাবে মূল্যায়িত করছে। তো এই ব্যাপারগুলোতে বর্তমান যুগে ডিজিটালাইজেশন আমাদেরকে অনেক হেল্প করছে, কিন্তু সেটা কিন্তু একটা মাত্র উপাদান। যেমন আমরা এখন অটোমেটেড সিস্টেমের মাধ্যমে কি করি, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, মানে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করছি, আমাদের রিপোর্টগুলো ইমেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি, আমরা যখন কোনো নোটিফিকেশান দিতে হবে SMS-এর মাধ্যমে দিচ্ছি, বা অনেক সময় এমনও হয় যে পেমেন্টও কিন্তু অনলাইনে করতে পারছে। তো ডিজিটালাইজেশনে এই হেল্পগুলো আমাদের হচ্ছে। এবং অনেক সময় হয় কি যে ইনভয়েস যখন জেনারেট করা হয়, তখন আমরা যেহেতু HIS সিস্টেম বা LIS কানেক্টেড HIS সিস্টেম ইউজ করি, তখন ওয়েটিং টাইম কমে যাচ্ছে, সহজে এই মানে সার্ভিসগুলো আমরা দিতে পারছি। এবং সাথে সাথে যেই ব্যাপারটা আসে যে আমার পেশেন্ট এক্সপিরিয়েন্সটা, মানে আমরা মনে করি কি যে ল্যাবরেটরিতে সঠিক একটা রিপোর্ট বা রিলায়েবল একটা রিপোর্ট দিলেই শেষ বোধহয়। আসলে একটা সঠিক রিপোর্ট একটা ল্যাবের জন্য নিয়ামক না, মূল নিয়ামক এর সাথে আরও অনেক কিছু জড়িত আছে। কারণ যদি পেশেন্ট ফাইনালি স্বস্তি ফিল না করে, সেখানে যদি কমফোর্ট ফিল না করে, সেটাই যদি অস্বস্তি ফিল করে, তা আমার কাছে তো আর আসবে না। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু অনেকগুলো উপাদানের সাথে জড়িত। যেমন আমাদের পেশেন্ট যখন প্রথম আসছেন, এসে ইনভয়েস জেনারেট করার জন্য আসছেন, আমি কত দ্রুত ইনভয়েসটা জেনারেট করতে পারছি, ওনার ওয়েটিং টাইমটা কত কমাতে পারছি, ওদের বিহেভিয়ারটা কেমন। তারপরে এরপরে আসছে আমার ফ্লেবোটমিস্টের কাছে, আমার ফ্লেবোটমিস্টটা কতটা দক্ষ। এই জায়গায় মনে হয় ওনারা সবচেয়ে বেশি পেশেন্টরা ভয় পায় যে আমার ফ্লেবোটমিস্ট কেমন আচরণ করছে, বা ফ্লেবোটমিস্ট আমাকে কতটা কম ব্যথা দিচ্ছে। রাইট। এবং দেখা যায় যে আমাদের যখন পেশেন্টের সাথে আমাদের ল্যাব পেপার, ফ্লেবোটমিস্টটা কিন্তু আমাদের ল্যাবেরই একটা অংশ, তো তাদের
তারা কতটা ইম্প্যাথি দিয়ে তাকে সার্ভিসটা দিচ্ছে, কতটা সহানুভূতিশীল হচ্ছে, তাকে যখন ব্লাড কালেকশন করার জন্য আসছে তাকে আশ্বস্ত করছে যে আপনার কোনো অসুবিধা হবে না, আমি সুন্দর মতো নিতে পারবো, এবং তাকে যে নির্দেশাবলীগুলো দেওয়া দরকার, যাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া দরকার সেগুলো সঠিকভাবে দিচ্ছে। এবং এখানে কিন্তু শেষ না, যে জায়গায় আমি ফ্লেবোটমিস্টদের কাজটা করছি সেখানকার কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তারপরে সেই জায়গার ইনফেকশন কন্ট্রোলটা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো কিন্তু আসলে পেশেন্ট এক্সপিরিয়েন্সের কিন্তু একটা অংশ। এবং আরেকটা চমৎকার জিনিস হচ্ছে যে আমরা যারা এই সার্ভিসটা দিই সম্মিলিতভাবে, এই দেওয়ার পরেও কিন্তু আমাদের কিছু কাজ থাকে। যেমন পেশেন্টকে আমরা সঠিক সময়ে রিপোর্টটা দিলাম, ঠিক আছে, কিন্তু এর পরেও কিন্তু অনেক সময় পেশেন্টের কাছ থেকে আমরা অনেক ফিডব্যাক পাই, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কিন্তু এই ফিডব্যাকটাকে আমরা কীভাবে রেজুলেশন করছি ওনার স্যাটিসফ্যাকশনের জন্য, একটা কমপ্লেইন করতে পারে, বলতে পারে যে আপনার রিপোর্টটা আমার বিশ্বাস হচ্ছে না, কিংবা ডক্টর আমাকে বললেন যে আমার সিমটমের সাথে ক্লিনিক্যাল ডিসিশন মিলছে না, সেই ক্ষেত্রে এভাবে কমপ্লেন করতে পারে। এবং আমরা কিন্তু ল্যাবরেটরিতে এই ধরনের কমপ্লেন পাই, কিন্তু আমি কিভাবে এটা হ্যান্ডেল করছি, এটা কিন্তু পেশেন্ট এক্সপিরিয়েন্সের একটা খুবই অন্যতম জায়গা। যে আমরা মনে করি যে একটা রিপোর্ট দিয়ে দিলেই বোধহয় আমার কাজ শেষ হয়ে গেল, আমরা দিয়ে দেওয়ার পরে কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না, কারণ ওর স্যাটিসফ্যাকশন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু আমাকে আবার বিশ্বাস করবে না। হ্যাঁ, আমার পেশেন্টের জানে যে আমি একটা ভালো ল্যাবরেটরি থেকে ভালো রিপোর্ট দিচ্ছি, কিন্তু আমি যে ওকে সম্পূর্ণ একটা প্যাকেজ দিচ্ছি ওর স্যাটিসফ্যাকশনের জন্য, এইটা কিন্তু ও আশ্বস্ত হতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে দক্ষ কর্মী যে কত গুরুত্বপূর্ণ। একজন ফ্লেবোটমিস্ট যদি ওর কালেকশন করার সময় একটা ইনসিডেন্ট করে ফেলে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ল্যাবরেটরিতে বোধহয় আর দ্বিতীয়বার আসবে না। বা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছোট বাচ্চাদের কালেকশানের সময় অনেক রকম ডিফিকাল্টিজের মধ্যে থাকি, আমাদের যদি সেই ধরনের ব্যবস্থা না থাকে, এক্সপার্ট লোক যদি আমরা এটার জন্য না রাখি, তাহলে দেখা যাচ্ছে ওই ছোট বাচ্চা নিয়ে আমাদের ওখানে ডাক্তার দেখাতেও আসবে না, টেস্ট করতেও আসবে না, আমাদেরকে আজ সহযোগিতা করবে না। এবং এভাবে সহযোগিতা না করলে তো আমরা আসলে রেভিনিউ আসবে না, গ্রোথও আসবে না, আমাদের ল্যাব এক সময় পিছিয়ে পড়বে। তার মানে সঠিক রিপোর্ট মানেই যে আমার ভালো ল্যাবরেটরি তা না, এর সাথে সাথে আমার পেশেন্ট এক্সপিরিয়েন্সটাকে অনেক ভালো করতে হবে। পেশেন্ট এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি একটু অ্যাড করি আমার ইয়েটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে অনেক সময়ই দেখা যায় যে একজন পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট একটা রিপোর্ট নেওয়ার পরে তার কাছে মনে হচ্ছে যেহেতু কিছু ক্রনিক অসুখ থাকে লাইক ডায়াবেটিস বা থাইরয়েড ডিসঅর্ডার, যেটার জন্য উনি রেগুলারলি ওষুধ খান, মাঝে মাঝে মনিটর করেন এবং সবসময় দেখেন যে ভালোই তো ছিল, এখন কেন এরকম, তার মানে রেজাল্টটা বোধহয় ঠিক নেই। তখন দুইটা জিনিস হয়, এক হয় যে তারা জানতে চায়, সো তাদেরকে ল্যাবে কনসালটেন্টের কাছে পাঠানো হয়, অথবা আরেকটা জিনিস হয় দৌড়িয়ে চলে যায় আরেকটা ল্যাবে, ওখানে যে আরেকটা স্যাম্পল। এটাই বেশি তো এই দুইটা জিনিসই হয়। আমি ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ওই দিন একটা পেশেন্টের হাজব্যান্ড আসলেন, বয়স্ক, ওনার ওয়াইফের থাইরয়েড হরমোন দিয়েছিল, TSH-টা 9.3 আসলো। তো উনি বলছেন যে এটা তো হতে পারে না, উনি একদম রেগুলারলি ওষুধ খায় এবং ওনার এতদিন সব সময় ওই 4-5-এর মধ্যেই ছিল, এইটা তো এখন বেশি হলো, এটা আপনারা একটু চেক করেন। তো আমরা ওনাকে বসালাম, আমার ল্যাবের ওই দিনের ইয়েগুলো বের করলাম, আমরা মেশিন প্রিন্ট, এবং আমরা 2টা মেশিনে করেছি। সো আমরা 2টাই তাদেরকে দেখালাম যে দেখেন আমরা করেছি, ইয়েট আপনি যদি চান আমরা আবার আরেকটা টেস্ট করব, আরেকটা ফ্রেশ স্যাম্পল আপনি দেন, বাট কখন ওষুধটা খান? এই তো খাওয়ার আগে খান কি? কারণ আমার থাইরক্সিন কিন্তু খেতে হয় খাওয়ার অলমোস্ট 1 ঘন্টা আগে ফর বেটার অ্যাবজর্পশন। এখন এই জায়গাটা দেখা যায়, এই যে কমপ্লায়েন্সটা কিন্তু অনেক সময় হয় না। কখনো সে আগে খাচ্ছে, কখনো ভুলে গেছিল, পরে দুপুরবেলা যেয়ে খাচ্ছে, সো তখন কিন্তু প্রপার অ্যাবজর্পশন হবে না। সো উনি যখন আমরা একটা রিপিট স্যাম্পল নিলাম এবং রিপিট স্যাম্পলের সময় বলে দিলাম যে আপনি সিমিলার কন্ডিশনে ওই দিন যেমন সকালবেলা খালি পেটে এসছেন, যেই কন্ডিশনে দিয়েছেন সেই কন্ডিশনে দেবেন। কারণ দেখা গেল যে ওষুধ খাওয়ার পরে যদি এসে দেয়
দুপুরবেলা, তখন হয়তো কিছুটা ভেরিয়েশন হবে। সিমিলারলি আমরা ওই পেশেন্টটাকে আশ্বস্ত করতে পারলাম যে তার একই রকম রেজাল্টই প্রায় এসেছে। সো আমরা তাকে আশ্বস্ত করতে পারলাম যে দেখেন আপনার রেজাল্টটা আমরা যে বেশি দিয়েছি এই বেশিটা ঠিকই আছে, হতে পারে। ঠিকই আছে। মোস্ট প্রবাবলি উনি যে ওষুধটা খাচ্ছেন Timing. যে টাইমিংটা এটা বোধহয় ঠিক না। এটা যদি ঠিক হয় তখন হয়তো ইয়ে হবে, তারপরেও আপনি আপনার ক্লিনিশিয়ানের কাছে যান। এটা হলো একটা। 2 নাম্বার হচ্ছে যখন সেকেন্ড আরেকটা ল্যাবরেটরিতে যায়, আমার এখানে হয়তো স্যাম্পল দিয়েছে সকালবেলা ফাস্টিং, ওখানে অনেক টাইম। ওখানে হয়তো বিকেলবেলা রিপোর্ট নিতে আসছিল বিকেলবেলা, তখন দেখে আরেকটা রিপোর্ট আরেক জায়গায় স্যাম্পল দিয়ে আসলো। কারণ অনেকগুলো টেস্টে কিন্তু আমাদের ডায়োনাল ভ্যারিয়েশন আছে, অর্থাৎ সকালে একরকম হয় বিকালে একটু কম হয়। সো এই যে জিনিসগুলো, মোস্ট অফ দ্য ট্রপিক হরমোনস যেগুলো আমাদের আছে, শুধু এই কর্টিসোল বা এসিটিএইচ না, অন্যান্য ট্রপিক হরমোনগুলোও কিন্তু কিছুটা ডায়োনাল ভ্যারিয়েশন থাকে। ইভেন সেরাম আয়রনে পর্যন্ত অনেক ডায়োনাল ভ্যারিয়েশন থাকে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার হচ্ছে পেশেন্টকে বা পেশেন্টের পার্টিকে বোঝানো, এক্সপ্লেন করা যে আমরা বেটার রেজাল্ট দিচ্ছি, আর আপনি শুধু দৌড়িয়ে আরেকটা ল্যাবরেটরিতে গেলে হবে না। সিমিলার কন্ডিশনে হয়েছে কি না, সিমিলার, কারণ কিছু ইনস্ট্রুমেন্ট ওয়াইজ কিছু ভেরিয়েশন আছে। সেম রেফারেন্স রেঞ্জ কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের জন্য আবার আরেকটা ইনস্ট্রুমেন্টের কিছু ভেরিয়েশন আছে, কিছু ভ্যারি করে। সো সব কিছু মিলে যে ভেরিয়েশনগুলো আছে, এই ভেরিয়েশনটা কতটা অ্যাকসেপ্টেবল এটাও ওনাদেরকে কিন্তু বোঝাতে হয়। সো এইরকম কিছু পেশেন্ট এক্সপিরিয়েন্স। স্যার আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা এখন কালেকশনটা প্রিসাইজলি নিচ্ছি। আমি যখন থিসিস পার্টে ছিলাম, আমার পেশেন্ট ওকে ওজিটিটি করে তারপর আমি কালেকশন করব। তো একজন আসলো, তো আমি বললাম যে 2 ঘন্টা পর, হ্যাঁ, ব্লাড 2 ঘন্টা পর ব্লাড দিতে আসলো। আমি কি ব্যাপার, আপনার তো 75 গ্রাম গ্লুকোজ খাওয়া হয় নাই। তো বললো যে না, এটা আমি আমার নাতির জন্য রেখে দিয়েছি। এবং এটা আমি আমার 150 পার্টিসিপেন্টের মধ্যে আমি এরকম প্রায় 30-40 জনকে পাচ্ছি যে না, আমি এত বেশি খেতে পারি না, বা আমি আমার নাতির জন্য রেখে দিয়েছি, বা আমি ওটা পরে খাবো। কিন্তু এখন আমরা কি করছি, আমরা ওদেরকে বসে 5 মিনিট ধরে খাইয়ে তারপর 2 ঘন্টা পর আসছি। আমরা যে এই জায়গাগুলোকে কিন্তু আমরা ওভারকাম করে আসতে পারছি। আমি আরেকটা জিনিস এখানে পেশেন্ট এক্সপিরিয়েন্সে আমাদের দিক থেকে করার আছে, ল্যাবরেটরির দিক থেকে, যে ইনফরমেশনগুলো পেশেন্টকে দিতে হবে সেটাকে ক্লিয়ার ইনফরমেশন, মানে পরিষ্কার এবং সঠিকভাবে সঠিক সময়ে দিতে হবে। ইনস্ট্রাকশন যেটা ইনস্ট্রাকশন তো সিটে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি একটা স্যাম্পলের টেস্টের জন্য আমার কিছু প্রি রিকোয়ারমেন্ট আছে, আমি সেটা সময় মতো বললাম না, যখন দিতে আসলো তখন বললাম আপনি এই অবস্থায় ছিলেন কি না, তখন তো ওর পেশেন্ট এক্সপিরিয়েন্স তো খারাপ হয়ে যাবে। কিংবা দেখা যাচ্ছে অনেক সময় যে আমাদের এই প্র্যাকটিসটা খুব কম বাংলাদেশে, যে কারণ আমাদের দেশে যারা স্যাম্পল দিতে আসে আমরা অনেক সময় বলি যে আপনি কোনো মেডিকেশনে আছেন কি না, আপনার মোট কথা মেডিকেল হিস্ট্রি আপনার কিছু আছে কি না বা এটার সাথে রিলেটেড, অনেক সময় বলতে চায় না। হ্যাঁ, বা অনেক ম্যানেজমেন্ট বা অনেক এক্সপার্ট যারা ল্যাবের বাইরে অনেক সময় বলে যে আপনি কি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে রিপোর্ট দিবেন। তা আসলে তো ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ইন্টারপ্রিটেশনের জন্য আমার রিপোর্টটাকে ফাইনাল করব তখন তো আমার এই ইনফরমেশনগুলো লাগবে, কিন্তু ওই ইনফরমেশনগুলো যদি আমি সময় মতো না নিই, এবং আরও কিছু ব্যাপার আছে, যেমন দেখা যাচ্ছে যে ক্রিটিক্যাল কল ব্যাক। হ্যাঁ, তো এটা কিন্তু ল্যাবের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাদের হসপিটালের সাথে আছে তারা হসপিটালে নার্স বা ডক্টরকে বললেন, কিন্তু যারা বাসায় আছেন এক ওয়াকিং পেশেন্ট স্যাম্পল দিয়ে গেলেন কিংবা কোনো কনসালটেন্টের রেফারেন্সে কোনো স্যাম্পল দিয়ে গেলেন, ওনার একটা ক্রিটিক্যাল কল ব্যাক করতে হবে। তো এই ইনফরমেশনগুলো যখন আমরা দিই ওনাকে তো এমনভাবে দিতে হবে যেন ওনার পেশেন্ট এক্সপিরিয়েন্সটা খারাপ না হয়। একটা রোগীকে যদি বলি যে ভাই আপনি তো মরেই গেছেন, আপনার যে অবস্থা রিপোর্টটা পেলাম এটা তো আপনার খুব খারাপ অবস্থা, ওই রোগী তো তখনই মারা যাবে আসলে না মারা গেলেও। তো আমরা যদি ওই ল্যাঙ্গুয়েজগুলো ওদেরকে বোঝানোর, ইনফরমেশনগুলোকে কল ব্যাক হ্যান্ডেল করা, এবং আমরা যখন কোনো পেশেন্টের কাছ থেকে একটা ফ্রেশ স্যাম্পল লাগবে তাকে এটা বোঝানো যে কেন লাগবে, এগুলো কিন্তু ইনফরমেশন যদি আমরা ঠিকমতো না দিই অনেক সময় বিরক্ত হয়, রুগীও বিরক্ত হয় এবং ডক্টর অনেক সময় বলে যে আমার তো কালকে বিকালবেলা রুগীটা আমার দেখার কথা ছিল, আপনারা টেস্ট করে আবার বলছেন পরের দিন দিতে হবে। এখানে আমি একটু অ্যাড করে দিই, সেটা হলো যে আমাদের যারা প্র্যাকটিশনার অর্থাৎ কনসালটেন্ট যারা রুগী দেখেন, অনেক কিছু কিন্তু
প্রেসক্রিপশন লেখার আগে এই পেশেন্টকে বলা উচিত যে আপনি এই খাবেন না, অমুক সময় দেবেন, এই ফাস্টিং আসবেন কি ফাস্টিং আসবেন, এইটা কখনো তারা বলে না, প্রেসক্রিপশনে লিখে দিয়ে পাঠিয়ে দিই। বুঝছেন, কাছে পেশেন্ট জানতে পারে না যে আমার এই যখন আসে তখন বললে আমার তো ডাক্তার সাহেব কিছু বলেনি। বুঝছেন, এই যে এই গ্যাপটাও কিন্তু একটা মারাত্মক। স্যার এই জায়গাটাতে মনে হয় আমাদের একটু অ্যাওয়ারনেসটা বাড়ানো দরকার, যে আমরা যখন ওরা ল্যাব সিটিং বসে আছেন স্যাম্পল কালেকশনের জন্য বা স্যাম্পল দেওয়ার জন্য, ওখানে যদি আমরা প্রপারলি বাংলায় এগুলো লিখে দিতে পারি, বা যেই গুলা একটু আলাদা, এটার ফাস্টিং দিতে হয়, এটা 2 আওয়ার পর কতক্ষণ পরে দিতে হয়, এগুলো যদি ক্লিয়ার ইনস্ট্রাকশনগুলো আমরা ভিজুয়ালাইজেশনে দিতে পারি, তাহলে মনে হয় আমাদের এই জায়গাটা থেকে কিছুটা আমরা বেরিয়ে আসবো। বরং তো ডেফিনেটলি অনেক কিছু আছে ডেফিনেটলি। তারপর আরেকটা জিনিস ইদানিং দেখবেন যে পেশেন্ট কিন্তু যথেষ্ট ওয়েল অ্যাওয়ার অফ দি গুগল মধ্যে কী পাওয়া যায়, বুঝছে কথাটা। তো কাজেই তারা কী করবে, তথ্যগুলো গুগল থেকে নিয়ে নেবে, যে আমি এই টেস্ট করছি আমার নর্মাল ভ্যালুই হওয়ার কথা, আমি যদি খারাপ হই এরকম হওয়ার কথা, ওইটার সাথে আপনার ল্যাবরেটরি রিপোর্ট মিলাবে এটা, বুঝছে কথাটা। এটা একটা এক্সপিরিয়েন্স। তো এটা আসে স্যার, এটা আমরা এক্সপিরিয়েন্স করে আসে, বুঝছো কথা। কাজে ওইটা দেখবেন যে আসে ইদানিং, এইটা আরও বেশি হচ্ছে। কারণ যতই দিন আসতেছে ততই তো আপনার তথ্য বাড়তেছে একটু, বুঝছেন কথা। ইভেন আপনার কনসালটেন্ট কী প্রেসক্রিপশন দিবে এটাও পাবে, কী ওষুধ দিবে সেটাও আছে। তখন ডাক্তার সাহেবের বলে যে আমার তো এই ওষুধ দিলেন, কিন্তু এটা তো আসলে এটার ওষুধ না, এটা তা আমি একটু আগেই তো পড়ে আসলাম গুগলের মধ্যে, এটাই না, এটার ওষুধ না, বুঝছেন। এরকম হয় অনেক কিছু। যাই হোক, এনিওয়ে মানে ওভারঅল স্যার আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাচ্ছি, যেটা আমি বিদেশে বিভিন্ন জায়গায় দেখেছি, যে ল্যাবরেটরি মেডিসিনের সাথে কিন্তু ফিজিশিয়ানদের একটা যে যোগাযোগ বা একটা রিলেশন বা একটা কমিউনিকেশন, এই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশে। কারণ আমরা একটা হসপিটালের মধ্যে কখনো আমি সব হসপিটালে আমি দেখি না, বা সব ডায়াগনস্টিক সেন্টার বা বড় বড় জায়গায় আমি দেখি না যে ল্যাবরেটরি মেডিসিনের সাথে মাসে একবার বা 2 মাসে একবার ফিজিশিয়ানদের একটা কমিউনিকেশন হচ্ছে। কারণ আমরা ল্যাবরেটরিতে অনেক কিছু নতুন নিয়ে আসছি, অনেক মেথড চেঞ্জ হচ্ছে, অনেক সময় মেথডের জন্য রেফারেন্স রেঞ্জ চেঞ্জ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে কন্ডিশনগুলোতে আমরা স্যাম্পল কালেক্ট করতাম আগে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো সেরামের থেকে করা যেত, এখন প্লাজমা থেকে করা যাচ্ছে। তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো মানে ফিজিশিয়ানের সাথে ল্যাবরেটরি মেডিসিনের একটা অঙ্গাঙ্গি জড়িত আছে, অনেক রিলেশন আছে। এই ব্যাপারগুলোতে আমরা একটু যদি কাজ করতে পারি যার যার জায়গা থেকে। আমি একটু অ্যাড করে দিই, মানে এটা আমাদের বর্তমান এক্সপেরিয়েন্সের স্কোয়ারের মধ্যে প্রতি সপ্তাহে একটা সেমিনার হচ্ছে। আচ্ছা, মানে ওইটা অল লেভেল অফ ফিজিশিয়ানস, মানে জুনিয়র সিনিয়র সব থাকছে, এবং ল্যাবরেটরি পার্সোনাল থাকছে। এখানে সমস্ত কিছুর ডিসেমিনেশন হয়। মানে কিভাবে করছেন স্যার এই কাজটা আপনারা? এইটা বছরে একবারে একটা লিস্ট করে দেওয়া হয় যে কোন ডিপার্টমেন্ট কোন দিক কোন সেমিনার দেবে, আচ্ছা, কী ইস্যু থাকবে, এটা করে দেওয়া হয় একবার বছর। সেই অনুপাতে প্রত্যেক ডিপার্টমেন্ট রেডি হইতে হবে, আচ্ছা। ওই দিন ওই তারিখে থাকে এটা দিতে। মানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের সাথে করছেন আপনারা? এইটা আমাদের একটা কনফারেন্স রুম আছে, সেন্ট্রাল সিএমএ, সেন্ট্রাল সেন্ট্রাল সিএম, তাতে আপনি কী হলো, যে মনে করেন আমি ল্যাবরেটরিতে একটা ধরুন টেস্ট শুরু করলাম, এইটা আমি ওখানে প্রেজেন্ট করলাম, ডিসক্রিমিনেশন করলাম কী হবে না এগুলা, এখানে সব ডিটেলস থাকে, এই স্যাম্পলটা কীভাবে আসবে, কী স্যাম্পল আসবে, কখন দিবেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু থাকে। তাহলে এখানে কিন্তু আমরা একটা ডিসক্রিমিনেশন এইভাবে করছি, বুঝছেন কথাটা। তো সুতরাং এরকম যদি কোনো জায়গায় হয়, তা আমি মনে করি বেনিফিট ডেফিনেটলি কনসালটেন্টও বেনিফিট হবে। কনসালটেন্ট তো জানতে চায় অনেক কিছু, সেটা আমরা তো জানাইতে পারি না, অনেকে হারাইতে পারি, তাই না। সুতরাং এইটা আমরা কিন্তু স্কোয়ারে আমাদের একদম ম্যান্ডেটরি, মানে প্রতি 7 দিন একটা সেমিনার হবে। এটা আমরা স্যার মাসে একবার করি, তো ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারে না, আমরা করেছি কি অনলাইন করি। ওয়েবিনার। কারণ কি করবো, না, এটা এখন একজন আমাদের একইভাবে ফার্স্ট আওয়ারে শুরুতে ব্যস্ত থাকে। শুরু হয়, সকাল 9টায় শুরু হয়, 1 ঘন্টা 10টা পর্যন্ত। এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে যা আছে দিয়ে দিবে, ওখানে ব্রেকফাস্ট খাবে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা জিনিস আছে। তো ডক্টর তাসনোভা, ইউ আর ওয়ার্কিং ইন ডুয়াল রোল, যেটা অ্যাসোসিয়েট প্রফেসর ইন এ মেডিকেল কলেজ, যেখানে আপনি ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আবার ল্যাবরেটরিতেও কাজ করছেন। সো আপনার কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। সো আমার যেটা ভাবনা সেটা হচ্ছে যে এখন আমরা এই যে এত অটোমেশনে চলে এসেছি, এখন আমাদের প্রায় সব কিছুতেই ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যেও আমরা সেই জিনিসগুলোর পাচ্ছি।
সো হাউ ডু ইউ প্রিপেয়ার যে স্টুডেন্টসদেরকে, বিশেষ করে যে এখন যারা ইয়াং গ্রুপ, এদেরকে কিভাবে এটা আপনি মনে করছেন যে এখন থেকেই এই ল্যাবের এই অটোমেশন এবং এআই এর ব্যাপারে একটু উদ্বুদ্ধ করা যায়? এটা কিভাবে করা যায়? খুব সুন্দর একটা প্রশ্ন স্যার। স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার, আমরা তাদের স্যাম্পল কালেকশনের সাথে সাথে বেসিক ম্যানুয়াল স্কিলগুলোর উপর জোর দিই, যাতে তারা টেস্ট প্রিন্সিপাল, ডেটা এরর, তারপর ডাটা ভেরিয়েশন এগুলো নিয়ে জানতে পারে এবং তারা মেশিনের উপর নির্ভরশীল না হয়ে পড়ে। এরপরে যখন স্যার ওরা সেকেন্ড থার্ড ফেজে যায়, তখন তারা সার্ভিস ল্যাব ভিজিট করে। ওই ল্যাবে তারা অটোমেশন, তারপর এলআইএস এগুলোর সাথে পরিচিত হয়। কাজ করছে না, কিন্তু পরিচিত হচ্ছে, ওরা 2-1বার ভিজিট করে আসছে। তো এভাবে থ্রু আউট দ্য ইয়ার্স ওরা ল্যাবের সাথে পরিচিত হয়। আর প্রতিটা ইয়ারে আমরা ওদের কেস সিনারিও দিয়ে থাকি, যেটা দিয়ে ওরা ল্যাব রিপোর্ট তৈরির সাথে সাথে ডেটা ইন্টারপ্রিট করাটাও শিখে যায়। তো এভাবে স্যার স্টুডেন্টরা ওভার দ্য ইয়ার্স ওরা ল্যাবের সাথে পরিচিত হয়ে যায়। না, এই জায়গাটা কেন আমি করলাম, সেটা হচ্ছে যে আমরা তো মানে প্রতিদিন ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ল্যাবে। তো যে কথাটা একটু আগে আমাদের হচ্ছিল যে ক্লিনিশিয়ানদের সাথে আমাদের যে একটা গ্যাপ, কারণ ক্লিনিশিয়ানদের সাথে গ্যাপ আমরা এরকম হয়তো মাসে বা সপ্তাহে সেমিনার করলাম, কিছুটা তো কমবেই, কিন্তু এটা তো সব হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটিস নাই। আমার এভার কেয়ার হসপিটালে আছে বা স্কোয়ার হাসপাতালে আছে, যেখানে ফুল টাইম ক্লিনিশিয়ানরা থাকে, সো ইন্টারাকশনের সুযোগ থাকে। অনেক জায়গায় দেখা যাচ্ছে ওনারা আসেনি 2 ঘন্টার জন্য চেম্বার প্র্যাকটিস করতে, সো ওইখানে সেই সুযোগ নাই। বাট যে কথাটা ডাক্তার তাসনুভা বললেন যে মেডিকেল কলেজে যদি আমরা এই ইন্টারাকশনগুলো করাই, কারণ ওই যে ওর 100টা স্টুডেন্টের মধ্যে হয়তো 5 জন ল্যাবরেটরিতে যাবে, বাকি সবাই তো ক্লিনিশিয়ান হবে। সো এই ক্লিনিশিয়ানরা যদি প্রথম থেকে পরিচিত হয়, ইনভলভ থাকে উইথ দ্য ল্যাবরেটরি প্রসিজিওরস, যে ল্যাবরেটরিতে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, একটা রিপোর্ট জেনারেট কীভাবে হচ্ছে, একটা রিপোর্টের ভ্যালিডেশন কীভাবে হচ্ছে, অর্থাৎ রিপোর্টটাকে সে রিলাই করতে পারছে কি না, এবং রিপোর্টের জন্য আমাদের যে অটোমেশনের স্টেপ বাই স্টেপ কী কী হচ্ছে, এই জিনিসগুলো সম্বন্ধে একটু ওরিয়েন্টেশন কিন্তু মেডিকেল কলেজ লাইফ থেকেই হওয়া দরকার। স্যার আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, আমাদের যে এখন কারিকুলাম, এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেটেড টিচিং হচ্ছে, ইন্টিগ্রেটেড টিচিং, এবং একটা বড় একটা আওয়ার কিন্তু ওরা ইন্টিগ্রেটেড টিচিং। তো এটাতে হচ্ছে কি, ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোর সাথে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির সাথে ওরা কিন্তু প্যাথোলজি এবং মেডিসিনও ওরা পড়ছে, কিভাবে ডায়াগনোসিস করছে, ওরা কিন্তু প্রথম থেকে এটার সাথে কাস্টমাইজড। তো এটা ওদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট আমি মনে করি, যে ইন্টিগ্রেটেড টিচিংয়ে ওরা এই জিনিসটা পুরাটাকে না, যেমন আমরা এআই এর প্রসঙ্গ যেহেতু উঠলো, যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন সব জায়গায়, তো অবভিয়াসলি প্রত্যেকটা টেকনোলজির গুড ইউজ ব্যাড ইউজ আছে, বাট আমরা তো ব্যাড ইউজটাকে দূরে রেখে গুড ইউজটাকেই চাচ্ছি, এবং এটা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, পেশেন্টকে হেল্প করতে পারে। আজকে আমরা যখন কথা বলছি এই মেড ল্যাব নিয়ে, সেটা হচ্ছে যে পেশেন্টকে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো এখন দেখা যাচ্ছে আমাদের দেশে যদিও এত বেশি এআইয়ের প্রচলনটা হয় নাই, অল্প কিছু আমরা মেশিন লার্নিং, ওখানে 2টা টার্মিনোলজি আছে, যে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। সো মেশিন লার্নিংটা একটু সুপারফিশিয়াল লেভেলে, যেমন আমরা সফটওয়্যারের মধ্যে আমরা কিছু অ্যালগোরিদম তৈরি করলাম, যেমন আমরা যদি বলি যে হোমা আয়ার যে ক্যালকুলেশনটা, এইটা অর্থাৎ একটা গ্লুকোজ আছে, ইনসুলিন আছে, এখান থেকে কিন্তু একটা রেশিও আমরা দিচ্ছি, একটা ইন্ডেক্স দিচ্ছি, এবং যেটার মাধ্যমে কিন্তু পেশেন্টের একটা বেনিফিট হচ্ছে, যে আমরা তার যে ইনসুলিন রেজিস্ট্যান্স লেভেলটা কি বা কোথায় সে কোন পর্যায়ে আছে, এটা কিন্তু প্রেডিক্ট করা যায়। এই ধরনের অনেকগুলো কিন্তু প্রেডিক্টিভ আছে, ইজিএফআর দিয়ে আমরা শুধু ইজিএফআর না, ওখানে আরও কিছু অ্যাড করা যায়, লাইক আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন বা ইউরিনের মাইক্রো অ্যালবুমিন, এটাকেও আমরা অ্যাড করতে পারি। অ্যাড করে আমরা একটা অ্যালগোরিদম তৈরি করতে পারি, যে অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কিডনি ডিজিজ যদি তার হয়ে থাকে, ডিসঅর্ডার যদি থাকে, তার প্রোগ্রেশন কি, অথবা একটা ডায়াবেটিক পেশেন্ট তার কতটুকু কিডনি ইনভলভমেন্টের স্কোপ আছে বা চান্সেস কতটুক, সেই জিনিসগুলো এখান থেকে বের হয়ে আসছে। রিসেন্টলি যেটা আমাদের এখানে এখনো হয় নাই, ইউজিং জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স, তারা কিন্তু ইভেন ক্যান্সার ডিটেকশন
অ্যান্ড ক্যান্সার গ্রেডিং অ্যান্ড স্টেজিংয়েও হেল্প করছে। সো ইন নিয়ার ফিউচার মেবি ইন 5-10 ইয়ার্স টাইম আমাদের দেশেও এই চলে আসবে। এআইয়ের যে মানে ব্যবহারটা এটা এমনভাবে আসবে যেটা আলটিমেটলি কিন্তু আমাকে মানে পেশেন্টকে মানে সার্ভিস দিবে, পেশেন্টের সেফটি দিবে, পেশেন্টের বেনিফিট দিবে, এবং এআইয়ের মাধ্যমে এই বিগ ডেটাগুলো অ্যানালাইসিস করা যায়। কারণ আমার হসপিটালে আমরা ডেল্টা চেক করলাম, 5টা 7টা রেজাল্ট দেখলাম, কিন্তু তার যদি গত 10 বছরে সে কার্ডিওলজিতে আসছিল, তার লিপিডস কী ছিল, তার লাইপোপ্রোটিন কী ছিল, জি বা তার অন্যান্য কার্ডিয়াক মার্কারগুলো কী ছিল, এটা দিয়ে কিন্তু একটা অ্যালগোরিদম দিয়ে তারা বের করতে পারবে, অ্যানালাইজিং হিউজ ডেটা। তো এই জায়গাগুলোকে আমাদেরকে আসলে অ্যাড্রেস মানে অ্যাড্রেস করতে হবে, এবং এটার জন্য মানে এই ইয়াং, সেটা টেকনোলজিস্টই হোক আর আমার ইয়াং স্টুডেন্ট গ্র্যাজুয়েটসই হোক, তাদেরকে পরিচিত করতে হবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। রেডি করতে হবে আমাদের। স্যার এই পরিপ্রেক্ষিতে আপনাকে আরেকটা কোশ্চেন করি, যেটা আমি করতাম, আপনি অনেকখানি আনসার দিয়ে দিয়েছেন। সেটা এখন অটোমেশন এআই আসছে, তাই বলে আমরা যারা ম্যানুয়াল কাজ করি বা হিউম্যান, এরা কি অচল হয়ে যাব, না এরা কিভাবে আমরা খাপ খাইয়ে নেব ব্যাপারটাকে? না না, এটাই তো আমাদের, যত কম্পিউটার যখন থেকে আসছে তখন থেকেই বোধহয় মানুষ ভেবেছে যে মানুষ অচল হয়ে যাবে। না, মানুষের কাজ লাগবেই। কারণ আমরা যতই অটো ভেরিফিকেশন করি, অটো ভেরিফিকেশন আমরা হয়তো সেট আপ করলাম, কিন্তু সামবডি হ্যাজ টু বি দেয়ার টু সুপারভাইজ। কারণ আমার মেশিনকে আমি ডিপেন্ড করছি, তার উপরে ডিপেন্ড করছি, কিন্তু তার উপরে আমাকে সুপারভাইজ করতে হবে। আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স রিপোর্টগুলো দেখব। সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে যে আমি যদি 100টা ডেটা দেখতে যাই, অ্যানালাইজ করতে যাই, আই বাইট মিস, কিন্তু মেশিন যখন করে দিল, আমি যদি ওই জিনিসটা দেখি, তখন আমি বুঝতে পারবো যে তার হিস্ট্রি অনুযায়ী সে রেজাল্টটা কীরকম মনে হচ্ছে। তারপরেও কিন্তু মানুষের শেষ হবে না, মানুষ থাকবে। হ্যাঁ, মানুষের ডাইভার্সিফিকেশন হবে। হয়তো ল্যাবে আগে দেখা যেত 10 জন মিলে কাজ করতো, এখন হয়তো 5 জনে কাজ করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে করতে হবে, আগে একটা ল্যাবে হয়তো সারাদিনে 50টা স্যাম্পল হতো, এখন কিন্তু ইউ আর টু হ্যান্ডেল 1000 স্যাম্পল। হাজার সো আলটিমেটলি আমাদের ম্যান পাওয়ার যেটা, সেটা লাগবে। কারণ আমার মেশিনগুলোর রেগুলার যে মেনটেনেন্স আছে, তার ওয়াশিং আছে, তার ক্লিনিং আছে, তার ক্যালিব্রেশন আছে। সো এই মেনটেনেন্সের জন্য কিন্তু আমার লাগবে। মানুষ লাগবে। আমার টেকনোলজিস্ট বা টেকনিক্যাল হ্যান্ড কিন্তু বেকার হবে না, দ্যাট উই ক্যান সে। আমি স্যার আরেকটু অ্যাড করছি, যে ব্যাপার হচ্ছে আমাদের যে টোটাল অটোমেশন যখন আমরা ইউজ করি, তখন দেখা যাচ্ছে সেখানে আমরা কতগুলো লজিক সেট করে দিচ্ছি এক্স্যাক্টলি এআই এর মাধ্যমে। হ্যাঁ। যে আমরা কি করি, যে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা রিপিট ওয়ার্ক ইনস্ট্রাকশন বানিয়ে রেখেছি, যে এই ঘটনাগুলো ঘটলে আমরা এটাকে রিপিট দিব। তো আমি যদি এখন লজিকটা ওখানে সেট করে দিই, অটোমেটিক কিন্তু মেশিন ওটাকে রিপিট নিয়ে নিচ্ছে। রিসিপ্ট নিয়ে হ্যাঁ, ফলে আমার কিন্তু টাইম বাঁচাচ্ছে, আমার ম্যান পাওয়ার বাঁচাচ্ছে এবং সঠিকভাবে করে দিচ্ছে। Exactly. অনেক সময় কিন্তু আমার ওই জিনিসটা চোখে নাও পড়তে পারে, ওয়ার্কশিট যদি আমি ফলো না করি, অটোমেশন আসলে কিন্তু ওয়ার্কশিট ফ্রি হয়ে যায় সব সময়। তো এই জিনিসটা তো মেশিনের দিকে তাকিয়ে থাকাও সম্ভব না সব সময়। তো লজিক দিয়ে, এআই দিয়ে কিন্তু আমার মনে হয় যে আমরা সঠিকভাবে রিপোর্টগুলো করার জন্য অনেক জায়গায় এবং দ্রুত করার জন্য এবং ট্যাগটাকে আমরা মিট করতে পারি। তারপর অনেক সময় আমাদের খরচটাও কিন্তু কমে আসে। যখন অনেক স্যাম্পল ভলিউম যখন একসাথে একটা ইকুইপমেন্টে করা যায়, তখন সেখানে কিন্তু আমার কস্টটাকেও রিডিউস করছে, ট্যাগটাকে কমিয়ে নিয়ে আসছে, এবং আমার যে পরিশ্রমটা আমি হয়তো বা অন্যদিকে দিতে পারবো। আমি এখন রিপিট কোনটা করতে হবে, এটা আমি আমার টেকনোলজিস্টদেরকে বলার থেকে অটোমেটিক আমার মেশিনই কাজটা করে দিচ্ছে। আমার মনে হয় অনেক কিছু এখানে আমাদেরকে সহযোগিতা করছে। কিন্তু এই জিনিসটাও ঠিক যে টোটাল সব কিছু এআই ডিপেন্ড হলেও ম্যান বিহাইন্ড মেশিনটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এই অটোমেশনও ঠিক মতো কাজ করবে না এবং এআইও অনেক সময় ভুল করতে পারে। এখানে প্রথম দিকে যখন আমাদের দেশে অটোমেশন আসতে শুরু করে, মালিক পক্ষের ধারণা ছিল অটোমেশন মানে হলো অটো হয়ে যাওয়া, আমার লোকজনের দরকার নেই। হ্যাঁ, এরকম একটা ধারণা তাদের অনেকেরই ছিল।
কিন্তু এখন তারা বুঝতে পারছে যে না, লোক ছাঁটাই করা যাবে না, বা লোক লাগবে আরও অ্যাডিশনালি লাগবে, হ্যাঁ, ট্রেন লোক লাগে। বুঝছিল তো এটা? তো এখন তারা বুঝতে পারতেছে। যে কথাটাই, এই যে ট্রেনিংয়ের কথাটা যে আসলো, যে এইটাকে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি করতে হবে, নাম্বার ওয়ান প্রায়োরিটি। কারণ আমরা যত মেশিন আনবো, যত এই নতুন নতুন টেকনোলজি আনবো, তত কিন্তু আমাদের ট্রেনিংয়ের রিকোয়ারমেন্ট বাড়বে। স্যার এই জায়গাটাতে আমি মাহবুব ভাই স্যার একটা কোয়েশ্চেন করতে চাই। এই যে আমাদের এত চেঞ্জ হচ্ছে, এটাতে এক্সপার্টাইজ ডেভেলপমেন্টে বিনিয়োগ করাটা কতটা জরুরি? মানে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের ল্যাবরেটরির জন্য। এই মানে শুধু কি দামি মেশিন এই হলেই এই হবে মুহূর্তে নাকি? না না না, শুধু মেশিন কখনোই একা কাজ করতে পারে না যদি ওর পেছনে ট্রেন পিপল না থাকে। এখন ট্রেনিংটা শুধুমাত্র এই মেশিনটাকে পরিচালনা করার জন্যই না, মানে আমাদের তিনটা কিন্তু ফেজ আছে আমাদের ল্যাবরেটরি: প্রি অ্যানালাইটিক্যাল, অ্যানালাইটিক্যাল এবং পোস্ট অ্যানালাইটিক্যাল ফেজ। এবং প্রত্যেকটা ফেজেই কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি এখন ট্রেন পিপল যদি না দিই, তাহলে এই জায়গাগুলোতে ভুল হওয়া কিন্তু খুবই সহজ। এখানে আমি ভুল করব আমি বুঝতেই পারবো না, কারণ আমার ট্রেনিং নাই। আমি মনে করছি এটা ঠিক আছে। এখন আমি একটা নতুন, স্যার যেটা বললেন যে আমি নতুন একটা টেকনোলজি, নতুন একটা মেথড আমি ইন্ট্রোডিউস করছি আমার ল্যাবরেটরিতে। এখন এটা সম্পর্কে আমার আগে কোনো ধারণা ছিল না। এখন যদি আমার লোক যারা কাজ করবে তাদেরকে যদি ট্রেনিং দেওয়া না হয়, তো এই নতুন টেকনোলজি তো আমি ব্যবহার করতে পারবো না সঠিকভাবে। তারপর দেখা যাচ্ছে যে আমরা যদি একটা সঠিক রিপোর্ট দিতে চাই, একটা সঠিক রিপোর্ট দিতে গেলে আমাদের ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি অ্যাসুরেন্স, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমি ল্যাবের কোয়ালিটি কন্ট্রোলটা কিভাবে করব, অ্যাসুরেন্স কী করব, কিভাবে ক্যালিব্রেশন করব, কিভাবে ভ্যালিডেশন করব। এই যে এই কাজগুলো না করলে আমি আসলে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট, সঠিক রিপোর্ট দিতে পারবো না। তো এই কাজগুলো করার জন্য আমার ট্রেনিং লাগবে। আমার ট্রেনিং না থাকলে আমি এই সব ব্যাপার আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা যে অ্যাক্রিডিটেশনের কথা বলি, অ্যাক্রিডিটেশনে বলা হয় যে কম্পিটেন্ট স্টাফ, কম্পিউটারটা এবং প্রত্যেকটা এমপ্লয়ির কম্পিটেন্সি টেস্ট নেওয়া হয়। হ্যাঁ, স্টাফ কম্পিটেন্সি টেস্ট নেওয়া হয়। এখন এই যে স্টাফ কম্পিটেন্সি টেস্ট আমি নেব, আগে তো ওকে শেখাতে হবে, হ্যাঁ, কীভাবে আমার ল্যাবের এসওপি আমি ইমপ্লিমেন্ট করব, কিভাবে তোমার ওয়ার্ক ইনস্ট্রাকশন কেমন, তারপর তোমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, এই সবগুলোর উপরে যদি আমার পিপলকে যদি আমি ট্রেনিং না দিই, তাহলে আমি অ্যাক্রিডিটেশনের জন্য কম্পিটেন্ট বা স্টাফ কম্পিটেন্সির ওই কাজটা আমি করবো কেমন করে। ফলে এটা কিন্তু এখন একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট যে আমি এই কাজগুলো করতে গেলে এখন আমাদের অনেকের কাছে এটা পরিচিত না। যে এই বা আমরা কিন্তু আগে জানতাম কি যে কোয়ালিটি কন্ট্রোল আর কোয়ালিটি অ্যাসুরেন্স, এখন আমরা কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে চলে গেছি। মানে আমরা যে পেশেন্ট এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমার যে ইনভেন্টরি সিস্টেমও যে একটা বড় ব্যাপার, পার্সোনেল মানে একটা এইচআর ডিপার্টমেন্ট যে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এগুলোর প্রায় 11টা কেপিআই আছে, যেগুলো নিয়ে কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা ল্যাবরেটরি মানে এই না যে ও শুধু কাজ করবে আর ওকে বেতন পাবে, তা না। কিন্তু একটা এমপ্লয়ি, যে ল্যাব এমপ্লয়ি, তার স্যাটিসফ্যাকশন, এটাও কিন্তু ল্যাবরেটরির একটা অংশ। এবং এটা না হলে কিন্তু ভালো ল্যাবরেটরি হবে না। আমি যদি এখন ভালো রিপোর্ট দিতে চাই, আমার ভালো এমপ্লয় লাগবে। এখন ভালো এমপ্লয় কি শুধু কাজ জানলেই হবে? ওর মনটা তো ভালো থাকতে হবে। ওকে তো ওর যে বেতনটা পাওয়া দরকার, ওর যে সুবিধাগুলো পাওয়া দরকার, ওর যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। শুধু শুধু আমরা শুধু বলি যে পেশেন্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, পেশেন্ট এক্সপিরিয়েন্স শুধু না, আমি বলবো যে ল্যাব এমপ্লয়ি এক্সপিরিয়েন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ল্যাবেকে যদি আমি ফাংশন করতে চাই অনেক ভালো মতো এবং সঠিক রিপোর্টের জন্য। স্যার আপনাকে লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই। আমরা সাধারণত চিকিৎসকদের নাম জানি, ল্যাবের পেছনে থাকা ওদের কর্মীদের অত ভালো করে আমরা চিনতে পারি না। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি চেঞ্জ আনলে আমরা তাদের ঠিক সামাজিক স্বীকৃতিটা দিতে পারবো? এইটা ধরেন যারা পিছনের দিকে আছে তাদের যে সবসময় আপনি এই হেল্পটা করতে পারবেন তা পারবেন না। হয়তো আপনাকে লেগে থাকতে হবে, কাউকে রিসাফলিং করে সামনে পিছনে করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ট্রেনিংয়ের কথা যেটা, যে আপনি একটা প্রি শিডিউল থাকবে, প্রত্যেকে সেই শিডিউল অনুসারে ট্রেনিং নিতে হবে। ওই যে আমি আগে একটু কথা বলছিলাম, সেই ট্রেনিংয়ের স্কোর হচ্ছে 80%। আপনি যদি 80% স্কোর না করেন তাহলে আপনি ওই ওই ফেল মানে কি, আপনি লাইন ক্রস করতে পারলেন না উপরের দিকে। তো সুতরাং আপনাকে এটা আবার অ্যাপিয়ার হতে হবে। আবার অ্যাপিয়ার হয়ে আবার আপনার 3 টাইমস আপনি সুযোগ পাবেন। 80% অ্যাচিভ করার জন্য আপনি 3 টাইমস সুযোগ পাবেন। 3 টাইমসের মধ্যে যদি আপনি ফেল করেন তাহলে পরে এটা
পরবর্তী সময় ডিসিশনটা অন্যরকম। হ্যাঁ সেটা হলো ব্যাপার। কাজে ট্রেনিং ইজ এ মাস্ট, থাকতেই হবে। না, এখানে আমি একটু মানে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা করি, আমাদের হসপিটাল এটা প্র্যাকটিস করে, সেটা হচ্ছে যে এমপ্লয়ি রেকগনিশন সিস্টেম। অর্থাৎ আমরা কিন্তু এভরি ইয়ারে একটা ইয়ে করি, সেইখানে এমপ্লয়ি অফ দ্য মান্থ, এমপ্লয়ি অফ দ্য ইয়ার, এইভাবে কিন্তু সিলেকশন করা হয়। তো এখন আমাদের ল্যাবের মধ্যেও যারা, অর্থাৎ স্টার্টিং ফ্রম দ্য স্যাম্পল কালেকশন আপ টু দ্য ল্যাবরেটরি ইটসেলফ, এইখানে যে লোকগুলো কাজ করে, যেটা আপনি প্রশ্ন করলেন যে আমরা তো সবসময় ব্যাক অফ দ্য সিন, ফ্রন্টে হচ্ছে যে কনসালটেন্ট রুগী দেখছে বা যে সার্জন সার্জারি করছে, উনি হচ্ছেন ফ্রন্টে, কিন্তু আমরা যেহেতু ব্যাকে আমাদের এই লোকগুলোকে কিন্তু রেকগনাইজ করতে হবে, তাদেরকে মাঝে মাঝে পুরস্কৃত করতে হবে। তাদেরকে যেমন আমরা ট্রেন করে তাদেরকে আমরা আরও বেশি কম্পিটেন্ট করব, তাকে আমরা এই যে অ্যাসেসমেন্ট করে আমরা তাদেরকে, কাউকে আমরা ইনসেন্টিভ দিব, কাউকে বলবো যে না তোমাকে আরও ভালো করতে হবে, কাভার আপ করো। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে কিন্তু এই রেকগনিশন অ্যান্ড রিওয়ার্ডস, এইটা কিন্তু সবসময় একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু। আমি যে এটা বললাম অ্যাসেসমেন্টের জন্য যে তাদেরকে পরীক্ষা দিতে হয়, এটা উদ্দেশ্যটা আলটিমেট উদ্দেশ্য যে এটাই, হ্যাঁ, তাদের মানে কন্ট্রিবিউশনটাকে আপনি স্বীকার করে নেওয়া। হ্যাঁ, এবং রিওয়ার্ড দেওয়া, যে তার পরবর্তীতে কাকে রিওয়ার্ড করবেন, এ পাবে না ও পাবে, ওইখানে সে ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে, হ্যাঁ। তার এই জিনিসগুলো এই কাজে লাগছে। তো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় ইন্টারপ্রফেশনাল যে রিলেশনশিপ, এটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি ডক্টরসদের সাথে, নার্সদের, ডক্টরদের সাথে, ল্যাব পার্সোনালদের, তাহলেও মনে হয় আমরা এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসতে পারবো। এখানে আমি হওয়ারই কথা অটোমেটিক্যালি, না, কিন্তু তারপরেও হয় না। এখানে আমাদের হসপিটালের একটা ইয়ে বলি, যেমন আমাদের এই বিভিন্ন ওয়ার্ড বা ইনডোরের ইয়েগুলোতে আমাদের বেশ কিছু গ্লুকোমিটার আছে বা গ্যাস অ্যানালাইজার আছে, যেগুলো হচ্ছে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং। সো এই পয়েন্ট অফ কেয়ার টেস্টিংয়ের জন্য কিন্তু ওরা মানে পিরিয়ডিক্যালি আবার ল্যাবে পাঠায় কম্প্যারিজন করার জন্য। সো ওই কম্প্যারিজন করে আমরা কিন্তু আবার ইয়ে দেই যে এই মেশিনটা ঠিক করতে হবে, এই মেশিনটা রিপ্লেস করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করি, আমাদের ল্যাব পার্সোনাল দিয়ে আমরা কিন্তু আবার পিরিয়ডিক্যালি ট্রেনিং কন্ডাক্ট করি টু দ্য নার্সেস, যেই নার্সরা এই পয়েন্ট অফ কেয়ার টেস্টিং করছে, অর্থাৎ পেশেন্টের বেডে বসে যারা টেস্ট করছে, সো তাদেরকে কিন্তু আমরা আবার এই ট্রেনিং করছি পিরিয়ডিক্যালি। সো এইভাবেও আমাদের একটা ইন্টারাকশন কিন্তু তৈরি হচ্ছে। এটা ওয়ান অফ দ্য মেথড অফ ইন্টারাকশন। আমি একটু যোগ করি, আমাদের প্রাভা হেলথে আমরা যেটা করি যে কোনো নিউ এমপ্লয়ি, এবং যদি উনি যদি কনসালটেন্টও হন, 2 মাসের জন্য যদি উনি 2 ঘন্টার জন্য যদি কাজ করতে আসেন, ল্যাব ইন্ডাকশন মাস্ট, মানে ল্যাব ইন্ডাকশন করতেই হবে। এবং ল্যাব ইন্ডাকশনের মধ্যে আমরা যতগুলো অ্যাক্টিভিটিস আছে, এবং প্রি অ্যানালিটিক্যাল এবং পোস্ট অ্যানালিটিক্যাল, এবং আমরা কীভাবে কোয়ালিটি এনশিওর করছি, এই ব্যাপারগুলোকে ওদেরকে সরাসরি ল্যাব ভিজিট করিয়ে, এবং কিছু আমাদের দেখা যাচ্ছে স্লাইড প্রিপারেশন করা থাকে, যেখানে পূর্ণাঙ্গ ব্যাপারটাকে ওনাদেরকে বলা হয় যে ল্যাব মানেই শুধু এটা না যে মেশিনে একটা স্যাম্পল দেওয়া হলো আর অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে গেল। আমরা আমাদের এই আলোচনার একদম শেষে এসে পৌঁছেছি। আমরা আলোচনা থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু জানানোর চেষ্টা করলাম। আজকের এই আলোচনায় যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর বিশেষ ধন্যবাদ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশন লিমিটেডকে, বাংলাদেশে গ্লোবাল মেড ল্যাব উইককে এত চমৎকারভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি সহ আপনারা যারা ল্যাবরেটরি পেশায় আছেন, আপনাদের সবাইকে গ্লোবাল মেড ল্যাব উইকের শুভেচ্ছা। আপনারা সবাই আমাদের কাছে অনবদ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।